স্বাগত আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। প্রধান বিচারপতির বক্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছেন শেখ হাসিনা পাকিস্তানের সাথে তুলনা সহ্য করা হবে না, এমনটাও বলেছেন প্রধানমন্ত্রী। রাজনীতির নানা দিক নিয়ে আজকের আলোচনা তুলনার তুলাদণ্ড। কথা বলতে স্টুডিওতে আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিউল হাসান চৌধুরী নওফেল, আছেন বাসদ নেতা রাজাকুজ্জামান রতন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন আছেন আমাদের সঙ্গে। আরো আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয় সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। আমি অধ্যাপক হাফিজুর রহমান কার্জন আপনার কাছ থেকে জানতে চাইবো যে রাষ্ট্রের প্রধান নির্বাহী যখন মনে করেন প্রধান বিচারপতি সংবিধান লঙ্ঘন করছেন, তিনি যখন মনে করেন প্রধান বিচারপতির পদত্যাগ করা উচিত ছিল, তখন আসলে প্রধান বিচারপতির আর পদে থাকা উচিত কিনা বা এই ব্যাপারে আপনার একটু আপনার পর্যবেক্ষণ শুনতে চাইব। এখন দেখেন, আমি আইনের ছাত্র হিসেবে যেটা মনে করি যে আপনি যদি মানে ইফ ইউ টক অ্যাবাউট রুল অফ ল, যেটা আমরা গণতন্ত্র এবং আইনের শাসনের কথা বলি, সেখানে কিন্তু ব্যক্তি প্রধান না, আইনটা প্রধান, সংবিধানটা প্রধান। এখন যদি সেই ব্যক্তি প্রধানমন্ত্রী হন, প্রেসিডেন্ট হন, চিফ জাস্টিস হন, স্পিকার হন, হুএভার মে বি, আপনি যদি সংবিধান কিংবা আইন লঙ্ঘন করেন, সেই অভিযোগটা ওঠে, অভিযোগ উঠলে তো হবে না, সেটাকে যদি প্রমাণিত হয় তাহলে পরে আপনাকে যেটা আইনে যে বিধান আছে, যে প্রতিকার আছে, যে শাস্তি আছে, সেটা মানতে হবে। সেটা হচ্ছে যে কনস্টিটিউশন এবং রুল অফ ল এর মূল কথা। কারণ আমরা গণতন্ত্র এবং আইনের শাসনের যে মূল কথাটা আমরা জানি, এবং যেটা আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে হয়েছে, ফ্রান্সে হয়েছে, ব্রিটেনে হয়েছে, এবং সেখানে গণতন্ত্র হয়েছে কয়েকশো বছরের যে এক্সপেরিমেন্ট, তারপরে সংগ্রাম, সেটার মধ্য দিয়ে তারা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। আমাদের এখানে তো এগুলো কিছু হয় নাই, আমরা ওই কনসেপ্টগুলোকে আমাদের কনস্টিটিউশনের মধ্যে এনে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এইটা হচ্ছে মূল সমস্যা। এবং আমাদের এখানে আমার মানে সচেতনতা, মানে একটা পরিপক্কতা কিংবা বোঝার ক্ষমতা হওয়ার পর থেকে আমি বাংলাদেশের যে 1991 সাল থেকে যে সমস্ত মানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে যে সমস্ত সরকার গঠিত হয়েছে, তাদের কর্মকাণ্ডকে আমার খুব বেশি ডেমোক্রেটিক কিন্তু মনে হয় নাই। এবং আমার কিন্তু মনে হয় না যে দেশে সুশাসন কিংবা রুল অফ ল খুব বেশি প্রতিষ্ঠিত হয়েছে। স্যার, আমি যে বিষয়টির প্রতি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, আপনি দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধান বিচারপতি প্রসঙ্গে যেখানে সংবিধান লঙ্ঘনের প্রসঙ্গে বলেছেন, সেখানে স্পেসিফিক কারণ বলেছেন যে সাবেক একজন অবসরপ্রাপ্ত একজন বিচারক, তার বিরুদ্ধে দুর্নীতির মামলার ক্ষেত্রে তিনি এটা চিঠি দিয়ে বলেছেন যে সেই দুর্নীতি মামলার ক্ষেত্রে এটা করা যাবে না, যেটিকে তিনি সংবিধানের লঙ্ঘন এবং অবহেলা বলছেন। সেই ক্ষেত্রে আসলে আইন বা আইনের দৃষ্টান্তগুলি কি বলে? না দেখেন, মুশকিল হচ্ছে যে কথায় তো কথা বাড়বে। এই চিফ জাস্টিস তো মানে অ্যাপয়েন্টেড হয়েছেন এই সরকারের সময়, তাই না? রাইট। এবং আপনার চিফ জাস্টিসের ওই সময়টাতে তাহলে আপনার সরকার তাকে অ্যাপয়েন্টমেন্টটা করলেন কেন? আপনার কাছে কি চিফ জাস্টিস সম্পর্কে আজকে যে আপনি অভিযোগের কথা বলছেন, সেই ইনফরমেশন আপনার কাছে ছিল না? আপনার কাছে কি সেই ইনফরমেশন ছিল না? রাইট। হ্যাঁ, তাহলে পরে আপনি এটি চিফ জাস্টিস হওয়ার পরে করছেন। মানে এটি বিচারপতি, সাবেক বিচারপতি সম্পর্কটা হচ্ছে যে আপনি যখন একটা ঘটনা ঘটে যাবে, তখন যদি সাথে সাথে সেটা তদন্ত করে ব্যবস্থাটা নেন, তাহলে পরে কনফিউশন গুলো হয় না। কিন্তু একটা ষোড়শ সংশোধনী রায় দেওয়ার পরে অনেক বিতর্ক হচ্ছে, সেই সময় এই বিতর্কে হলেও কিন্তু সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ। আমার মনে হয় যে আপনার বক্তব্য একদমই পরিষ্কার। আমি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের কাছ থেকে জানতে চাই, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আপনি কি মনে করেন যে প্রধানমন্ত্রী যে অভিযোগ প্রধান বিচারপতির বিরুদ্ধে আনছেন সংবিধান লঙ্ঘনের, যে কথা বলছেন যে সংসদ রাষ্ট্রপতিকে নির্বাচিত করেছেন, রাষ্ট্রপতি তাকে নিয়োগ দিয়েছেন, এই সংসদ সম্পর্কে কথা বলার আগে তার পদত্যাগ করা উচিত ছিল, এরপরে প্রধান বিচারপতি কি করা উচিত বলে আপনি মনে করেন? প্রথম কথা হলো, মাননীয় প্রধানমন্ত্রী এই বক্তব্য দিতে পারেন কিনা। আমরা সবসময় যারা রাজনীতি করি না, ইনি যেমন অধ্যাপনা করেন, সবাই আমরা বলি আইনের ঊর্ধ্বে কেউই নয়। কিন্তু আজকে মজার ব্যাপার হলে দেখেন, আপনি মাননীয় প্রধানমন্ত্রী শুধু এটা বলেন নাই যে উনি এরকম রায় দেওয়ার আগে পদত্যাগ করা এটাই উত্তম ছিল ওনার জন্য, এবং তিনি এটাও বলেছেন যে এই রাষ্ট্রপতি তাকে নিয়োগ দেন, সেই রাষ্ট্রপতির ক্ষমতাই তিনি নিয়ে নিতে চান। বিষয়টা আসলে তা না, আমাদের একটু দূরে যেতে হবে। 1972 সনের সংবিধান যদি আপনি দেখেন, তাহলে সেই সংবিধানের মূল কথাই ছিল যে 96 সকল কিছু, আর্টিকেল 96 এর সকল কিছু সুপ্রিম কোর্টের উপরে থাকবে, 116 সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সুপ্রিম কোর্টের উপরে থাকবে।
কিন্তু মজার ব্যাপার হলো কি, আপনি দেখেন চতুর্থ সংশোধনী দিয়ে কি করা হলো, সেটাকে নেওয়া হলো রাষ্ট্রপতির কাছে। এরপরে আবার থ্রু মার্শাল্লাহ কি বলে এটাকে, প্রোক্লামেশন আর নোটিফিকেশন, সেটাকে নিয়ে আসলেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে। তাহলে বিষয়টা কি হলো? আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, আমাদের মহামান্য রাষ্ট্রপতি বলেন, এবং আপনি একটা জিনিস দেখেন, সুপ্রিম কোর্ট, এরা কেউই কিন্তু আইনের এবং আইন তাদের নিজস্ব পরিমণ্ডল তৈরি করে দিয়েছে। কারো জায়গায় কেউ অনধিকার কি বলে এটাকে ইন্টারফেয়ার করতে, কোন রকম আনডিউ ইন্টারফেয়ারেন্স কারো তরফ থেকে থাকবে না। মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতিকে নিয়োগ দিয়েছেন, সংবিধান তাকে যে ক্ষমতা দিয়েছে তার বলে, কারো দয়া বা অনুকম্পায় না। চিরকাল এটা একটা চলমান প্রক্রিয়া। এদেশের বিচার ব্যবস্থা কি শুধু এই সরকারের আমলে বিচারকরা নিয়োগ পেয়েছেন? সকল সরকারের আমলে বিচারক। এখন যেই সরকার যখন যাকে নিয়োগ দিবে, সে যদি, আমার প্রশ্নটা ছিল যে আপনি প্রশ্ন তুলছেন যে প্রধানমন্ত্রী এই কথা বলতে পারেন কিনা। না, পারেন না। কিন্তু প্রধানমন্ত্রী এই কথা বলে ফেলেছেন, প্রধান বিচারপতির কি করা উচিত সেটা আপনি বলেন। আমরা প্রধানমন্ত্রী বলতে পারেন কিনা সেটি আরেকটি একাডেমিক আলোচনা হতে পারে। আমি ওইখানেই আসতেছিলাম যে সরকার কোন সাংবিধানিক পদে যখন কাউকে নিয়োগ দেন, তিনি কোনো কারণেই ভাবতে পারবেন না যে এটা তার নিজস্ব সম্পদ এবং তার ইচ্ছা অনিচ্ছা, তার খুশি অখুশি নিয়ে ভেবে তাকে কাজ করতে হবে অথবা চলতে হবে। এটা কোনো রাজনৈতিক সরকারেরই ভাবা, গণতান্ত্রিক সরকারের ভাবা উচিত না। এখন কেউ যদি অযৌক্তিক কথা বলে ফেলে, আপনারা জানেন যে রাজনীতিতে অনেক কথা বলে, তবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাজনীতি করলেও তাদের কথা বলার আগে দায় দায়িত্ববোধের দিকে খেয়াল রাখতে হয়। কারণ একটা দেশের মাননীয় প্রধানমন্ত্রী যখন কোনো কথা বলবেন, তখন সেটা দেশের সাধারণ মানুষের জন্য অনেক বিবেচনার বিষয় হয়ে দাঁড়ায়। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন ওনাকে পদত্যাগ করতে, এটা একটা দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান, একটা সুপ্রিম কোর্ট, এদেশের সংবিধান অনুসারে আমাদের বিচার ব্যবস্থা স্বাধীন। একটা স্বাধীন বিচার ব্যবস্থা, সেই দেশের প্রধান বিচারপতি সম্পর্কে কোন রাজনৈতিক সরকার বা সরকার প্রধানের এরকম সরকার বলেছেন যে আপনি যে সংসদ নিয়ে প্রশ্ন করেছেন, সেই সংসদের মাধ্যমে যেহেতু পরোক্ষভাবে আপনি নির্বাচিত হয়েছেন, সেই কথা বলার আগে, সেই সংসদ অপরিক্ষ বলার আগে আপনি পদত্যাগ করতে পারতেন বা বলে আপনি চলে যেতে পারতেন। না, এটা তো আপনারা একটা জিনিস বিষয়টা বুঝতেছেন না কেন? মানে আমি সেই কনটেক্সটে যদি বলি যে সেই কনটেক্সটের ক্ষেত্রে কি প্রধানমন্ত্রী খুব আমি আমার বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রী তার সংসদের মধ্যে এই বক্তব্য দিতেন, এটা নিয়ে আমাদের কারো কিছু বলা নেই, এবং ওখানে এক্সামশনও আছে তাদের। জি, সংসদের মধ্যে অনেক কিছু, এবং সংসদের কোন প্রসিডিং, কোন বিষয়কে চ্যালেঞ্জ করা যাবে না, এটা কিন্তু আমাদের সংবিধানের সুপ্রিম ল যেখানে বলা আছে। কিন্তু উনি যখন পাবলিক অ্যাড্রেস করলেন, এইটা বিষয়টা হলো মাননীয় প্রধানমন্ত্রী কেন বলেছেন এটা উনি ভালো জানেন। উনি কতটা দায় দায়িত্বের পরিচয় দিয়েছেন, এটার সবচেয়ে সঠিক উত্তর বোধহয় তিনিই দিতে পারেন। আমার মনে হয় যে আমরা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের কাছে যাই। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের কাছে আমি প্রশ্নটা এমন ভাবে করতে চাই যে 21 তারিখ, এই 21 তারিখে একটি সাক্ষাৎকার দিয়ে আইনমন্ত্রী বলেছেন যে আসলে প্রধান বিচারপতির পদত্যাগ করানোর কোনো অভিপ্রায় সরকারের নাই। কি এমন হলো যে 21শে আগস্টের আলোচনাতেই মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে হলো যে আপনার পদত্যাগ করাটাই ভালো ছিল? আমরা দেখতে পাচ্ছি একাধিক মন্ত্রী এখন বলছেন পদত্যাগ করার কথা। আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে শুনছি যে তাকে আসলে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা, এই পরীক্ষা সেই পরীক্ষা দিয়েও আসলে তার মধ্যে যেতে হবে। কি এমন হলো যে এই 2 দিনের মধ্যে এই দায়িত্ব এর পরে আর দেওয়া হয়নি, যেটি প্রফেসর কার্জন বলছিলেন? আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি বলবো, আমাদের দেশে আমাদের বিচার বিভাগকে নিয়ে, আমাদের সুপ্রিম কোর্টকে নিয়ে একটি অলিখিত সেন্সরশিপ আমাদের দেশের সমাজে, আমাদের ইন্টেলেকচুয়াল সোসাইটিতে বলুন, রাজনৈতিক সমাজে বলুন, ছিল। সেটা হচ্ছে যে আমরা কোনো ধরনের সমালোচনা, কোনো ধরনের আলাপ আলোচনা এবং কোনো ধরনের মন্তব্য প্রকাশ্যে বা পরোক্ষভাবে আমরা করা থেকে বিরত ছিলাম। তো আমরা যদি উন্নত রাষ্ট্রগুলোর দিকে তাকাই, আমার পরিষ্কার মনে আছে আমি ব্রিটেনে অনেকদিন ছিলাম, তো সেখানে হোম অফিসের অনেক সিদ্ধান্ত সেখানকার জুডিশিয়ারি স্টপ করে দিত, বিশেষ করে ইমিগ্রেশন সংক্রান্ত অনেক সিদ্ধান্ত। সেখানে প্রধানমন্ত্রী সরাসরি আদালতের অনেক সিদ্ধান্তের সমালোচনা করেন, মিডিয়ার সামনে সমালোচনা করেন। আপনার বিচার বিভাগের প্রদত্ত রায়ের গঠনমূলক সমালোচনা করার স্কোপটা আমাদের দেশে অত্যন্ত সীমিত। আমাদের আদালত অবমাননা আইনের এমন ভাবে প্রয়োগ আমরা করে থাকি, মিডিয়ার উপরে বলুন, ব্যক্তিগতভাবে বলুন, রাজনীতির উপরে বলুন, যে এখানে আসলে সমালোচনার স্কোপটা এত ক্ষুদ্র থাকে যে গঠনমূলক আলাপ আলোচনা করাটাও খুব কঠিন হয়ে দাঁড়ায়। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী একটি যুক্তির প্রশ্ন, একটি নীতির প্রশ্ন প্রকাশ্য জনসভায় তিনি উত্থাপন করেছেন। এটাকে আমি মনে করি না
যে এমন কোন মন্তব্য তিনি করেছেন যেখানে বিচার ব্যবস্থাকে, বিচার বিভাগকে এবং প্রধান বিচারপতির প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করেছে। আমি মনে করি তিনি যে যুক্তির প্রশ্নটা সেখানে করেছেন যে একটি রায়ে যখন আপনি মনে করছেন, আপনি যখন পরিষ্কারভাবে মন্তব্য করছেন যে সংসদ প্রশ্নবিদ্ধ এবং ডিসফাংশনাল এবং প্রত্যেকটি পাবলিক ইনস্টিটিউশন ডিসফাংশনাল, সেই ক্ষেত্রে আমি কি করে সেই সংসদ কর্তৃক নির্বাচিত রাষ্ট্রপতির দ্বারা নিয়োজিত হতে পারি, সেইখানে তো আমার নৈতিক অধিকার নাই সেই প্রশ্ন করার জন্য। আর সেই প্রশ্ন যদি আমি করেই থাকি তখন আমার পদও প্রশ্নবিদ্ধ হয়। প্রধান বিচারপতি একজন দুর্নীতিগ্রস্তকে রক্ষা করতে সংবিধানকে লঙ্ঘন করছেন, এই বক্তব্যটিকে আপনার কাছে কেমন মনে হয়? আমি মনে করি জনসভায় দেওয়ার বক্তৃতা, অবশ্যই জনসভায় দেওয়ার বক্তৃতা, কারণ ঘটনা তো ঘটেছে। এখন বিষয়টি হচ্ছে আমাদের দেশে যদি এখন আমাদের দেশে যদি আমরা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করি যে ব্যক্তিগত অসদাচরণ বা ব্যক্তিগত কোনো নৈতিক ভুল বা ব্যক্তিগত কোনো মিসকন্ডাক্টের বিষয়ে আমরা কোনো প্রশ্ন তুলতে পারবো না, তাহলে তো জবাবদিহিতার প্রশ্নটা এখানে মিসিং থেকে যায়। এটা তো একেবারে অ্যাকসেপ্টেড ফ্যাক্ট এবং ট্রুথ যে মাননীয় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একটি চিঠি দিয়ে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির দুর্নীতি দমন কমিশনকে তাদের বিরুদ্ধে তদন্তও করা যাবে না এই ধরনের একটা চিঠি দিয়েছেন। এটা কি যুক্তিযুক্ত হয়েছে? এই বিষয়ে যদি যুক্তিযুক্ত না হয় আপনারা এটা আদালতে চ্যালেঞ্জ করতে পারতেন। আপনার সাথে আদালতে চ্যালেঞ্জ করা, আদালত যখন চ্যালেঞ্জ করা যাবে না, আদালত যখন আদালতের রুল ছিল নাকি? রেজিস্ট্রার কখন চিঠি দেন? রেজিস্ট্রার তো বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি অবশ্যই চিঠি দিয়েছেন। তো সেখানে আদালত যখন বিচারের পথ রুদ্ধ করছে, আদালত যখন বাংলাদেশে কিন্তু বিচারের পথ রুদ্ধ করা আজকের বিষয় না, ইন্ডেমনিটি অর্ডিন্যান্স দিয়ে বিচারের পথ রুদ্ধ করা হয়েছিল, সংবিধান সংশোধন করা হয়েছিল অবৈধভাবে মার্শাল ল প্রক্লেমেশনের মাধ্যমে। সুতরাং আমরা যদি প্রশ্ন না তুলি, আমরা যদি এই প্রশ্ন করি, এতদিন আপনারা সংসদের রায় দেওয়ার আগ পর্যন্ত আপনারা এটি তোলেন নাই কেন? তখন এটা আমাদের আমলে এসেছে, না ষোড়শ সংশোধনীর রায় তো আগে এসেছে, প্রকাশ হয়েছে কিছুদিন পরে। প্রকাশ হওয়ার পরে বিতর্কটা এমন একটা পর্যায়ে গিয়েছে যেখানে আমরা এটা ব্যবহার করছি না, তখন এই তথ্যটা আমরা স্বাভাবিকভাবে সামনে আনবো। কারণ আপনি নৈতিক অধিকার হারিয়েছেন যখন আপনি একজন অপরাধের দায়ে যিনি সন্দেহ এই বক্তব্যটি ঠিকই আছে, অবশ্যই ঠিক আছে। দেশের নফল আমরা আপনার কাছে আসবো। জনাব রাজিকুজ্জামান রতন, আপনি কি মনে করেন যে রাষ্ট্রের প্রধান নির্বাহী কথা বলার পর রাষ্ট্রের সর্বোচ্চ যিনি বিচারক তার আসলে কি করা উচিত? এখন আজকে যেটা মনে হচ্ছে আমাদের, গত কয়েকদিন ধরে যেটা মনে হচ্ছে যে প্রধান বিচারপতির পর্যবেক্ষণগুলো যে কত সঠিক সেটাই আমরা সবাই মিলে প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়লাম। যে আমাদের যে সহিষ্ণুতার কত অভাব, আমরা সমালোচনা, হ্যাঁ আমাদের যে মানে সমালোচনা এবং সহ্য ক্ষমতা এবং আমরা থেকে যে আমিতে রূপান্তরিত হওয়ার একটা প্রচন্ড মানে উন্মাদনা আমাদের দলগুলোর মধ্যে আছে। পাতায় পাতায় উনি বলছেন বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান কাজ করছে না, কেউ কোনো কিছু করছে না, সংসদ বাতিল, নির্বাচন না কুচিয়ে বেঁচে রেখেছে। এগুলি কি আপনি একটা মানে না দেখুন, এর মধ্যে দিয়ে কি যখন একজন মন্ত্রী বলেন যে ওনাকে তো আমরাই নিয়োগ দিয়েছিলাম, তার মানে এটা বোঝা যায় যে একজন প্রধান বিচারপতিকে তারা নিয়োগ দিয়েছিলেন কি তাদের স্বার্থ রক্ষা করার জন্য? এরকম তো কথা বলতে পারেন না। তাহলে এই কথাগুলো যখন বলেন তখন প্রধান বিচারপতি কিভাবে নাক উঁচু করে রাখছেন না মাথা উঁচু করে রেখেছেন? কিন্তু প্রশ্নটি তখন আসে যে উনি তো আসলে কোনো বাইপাস করে নিয়োগ প্রাপ্ত হননি, উনি তো কোনো কিছু কষ্ট চেয়ার হোল্ড করতেন, তাই না? উনি যদি সিস্টেমকে উনি অস্বীকার করছেন, সেই সিস্টেম মাধ্যমে যদি ডিগনিটি অফ চেয়ার বলতে একটা কথা আছে, উনি তো প্রশ্নবিদ্ধ। হ্যাঁ, উনি যদি হয় ধরেন আমরা যদি এরকম হয় যে ফ্যালাসি অফ লজিক কিছু তো আছে, যেমন আমি তো মাটিতে বসে আছি, কই মাটিতে বসে আছেন? কারণ আমি যে চেয়ারে বসে আছি চেয়ারটা মাটিতে আছে। তাহলে এমনি করে যদি একটা লজিক্যাল ফ্যালাসিও তৈরি করা যায়, তো এখন ধরুন আমরা কি এই কথাটা বলতে পারি যে আমাদের পার্লামেন্ট যা যা করছে সব ঠিক করছে? আমাদের যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলো ঠিক মতো অপারেট করছেন না? তাহলে এখন প্রধান বিচারপতি যখন বললেন, এখন সমস্ত রাজনৈতিক দলগুলো এটা নিয়ে একটু উপলব্ধি করা দরকার ছিল। কিন্তু আমরা দেখলাম কখনো প্রতিক্রিয়ার ধরনটা কিরকম, কখনো ইগোতাড়িত, সেটা মানে কখনো এখানে যে প্রশ্নটি রতন আপনি খেয়াল করেন যে আমি এইটি অবশ্য প্রফেসর কার্জনের কাছ থেকে জানতে চাইবো যে এই প্রশ্নই তো তার কাছে কেউ জানতে চায় নাই, আমাদের ইনস্টিটিউশনগুলি কিভাবে ফাংশন করছে। এই প্রশ্নটা বিচার্য বিষয় ছিল না, বিচার্য বিষয় ছিল না। কিন্তু যখন আমরা যে কোনো রায়ের আগে একটা তো পূর্ব প্রস্তুতি লাগে। যেমন ধরেন আমরা বলি একটা জাজমেন্ট, তারপর একটা ভার্ডিক্ট। তাহলে জাজমেন্ট করার আগে চারিদিক থেকে বিচার করে দেখা সেই বিষয়টা,
এবং যেটা অথবা কার্জন শুরুতে বলতে চেয়েছিলেন যে রুল অফ ল, রুল অফ লর কথাটা আসছিল রুল অফ পার্সন থেকে, আমরা তো রুল অফ ল এর জায়গায় যেতে চেয়েছি এবং রুল অফ ল থেকে আমরা ডেমোক্রেটিক রুল অফ ল এর জায়গায় যেতে চেয়েছি। যে কারণে আমরা যে ডেমোক্রেটিক রুল অফ ল হলে তার তো পর্যবেক্ষণ নিয়ে আমার বিতর্ক থাকতে পারে, আমার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থাকতে পারে, সেই বিতর্কের আমার একটা গ্রহণযোগ্য মাত্রাও তো থাকতে পারে, অথবা তার প্রকাশ ভঙ্গিটা কেমন হবে সেটাও খুব গুরুত্বপূর্ণ। ফলে আমরা যেটা মনে করি যে প্রধান বিচারপতিকে আমরা মানে বিচারপতি শুধু প্রধান বিচারপতি নন, তিনি একটা ইনস্টিটিউশন। তো আমাদের পার্লামেন্ট একটা ইনস্টিটিউশন, এক্সিকিউটিভ একটা ইনস্টিটিউশন, আমাদের প্রধানমন্ত্রী তিনি এবার এক্সিকিউটিভ হেড যেমন, আবার দিয়ে তিনি পার্লামেন্টেরও নেতা। ফলে তাদের পারস্পরিক শ্রদ্ধাবোধের ঘাটতিটা কেন হয়ে যাচ্ছে, এটা কি আমাদের ডেমোক্রেটিক কালচারটাকে আরো স্ট্রেনথেন করছে? আমি একটু জনাব হাফিজুর রহমান কার্জনের কাছে জানতে চাইবো যে মাননীয় প্রধান বিচারপতির যে কথার ক্ষেত্রে প্রধানমন্ত্রী অনেকবার উদ্ধৃতি দিয়েছে যে আর যাই হোক পাকিস্তান ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। বাংলাদেশে অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, আপনি বিরতির আগে আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে এখন কি করা উচিত কর্তব্য সম্পর্কে, কোটার বিষয়ে প্রধান বিচারপতির, এবং যেটি ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফল বলছিলেন যে যদি আসলে এরকম একটি কাজ হয়ে থাকে তাহলে সেখানে কি করা উচিত, নৈতিকতার প্রশ্ন জড়িত। আমি ওই যে একটু আগে থেকে বলতে চাই যে আপনার এই তর্ক বিতর্ক সমালোচনাগুলো তো ষোড়শ সংশোধনের যে রায়টা দেওয়ার পরে এসছে। আপনি দেখেন যে রায়টা দেওয়ার পরে আপনার সরকারি তরফে কিন্তু আমরা দেখলাম বেশ চুপচাপ ছিলেন এবং বেশ দায়িত্বশীল বলে আমার কাছে মনে হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে বিরোধী তরফ থেকে বলা হলো যে এটা জনগণের মানে বিজয় হয়েছে, জনগণের বিজয় হয়েছে। তারপরে তারা বললেন যে এই রায়ের পরে সরকারের পদত্যাগ করা উচিত। তারপরে দেখলাম যে সরকারি তরফেও মানে বেশ আলোচনা সমালোচনা, এবং সরকারি তরফে যদি খুব আইনসঙ্গত এবং সংবিধান সম্মতভাবে বিষয়টাকে মোকাবেলা করা হতো তাহলে পরে আমার কাছে মনে হয় যে সেটা দায়িত্বশীল হতো। যেমন আনিসুল হক, মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক কথা বলতেন, ব্যারিস্টার শফিক আহমেদ কথা বলতেন, বিচারপতি খায়রুল হক কথা বলতেন। তারা ঠিক আছে ল পয়েন্টে কথা বলা কিংবা কনস্টিটিউশনাল পয়েন্টে মেরিট ডিমেরিট, কিন্তু এইটা আসলে যে পর্যায়ে চলে যাচ্ছে মানে সেইটা আমার কাছে মনে হয় যে when you are holding the post of prime minister, honorable prime minister or president or speaker or honorable chief justice, আপনার কিন্তু ওখান থেকে আপনার খুব দায়িত্বশীল কর্মকাণ্ড করতে হয়, দায়িত্বশীল আচরণ করতে হয়। এবং এই সমস্ত কনস্টিটিউশনাল পোস্টে যদি কোনো অভিযোগ ওঠে দুর্নীতি কিংবা অন্য কোনো কিছু, সেটা সঠিকভাবে তদন্ত হয়ে আপনার যে ব্যবস্থাটা কনস্টিটিউশনে আছে সেটা নিতে হবে সেটা 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 নানা কারণেই নিতে হবে। কারণ আমাদের এখানে তো মুশকিল হচ্ছে যে আমরা কনস্টিটিউশন এবং লতে অনেক কিছু দেখি কিন্তু তার প্রয়োগটা দেখি না। সেইখানে হচ্ছে মূল সমস্যা। আপনি দেখেন যে ত্রয়োদশ সংশোধনীর যে রায়টা দেয়া হলো তখন আমরা দেখলাম এক পক্ষ জুডিশিয়ারি জাজমেন্ট নিয়ে রীতিমতো আপনার প্রশংসা করছেন, জুডিশিয়ারি এবং বিচারকদের মাথায় নিয়ে তারা নৃত্য করছেন। আবার এই মামলাটা হওয়ার পরে আমরা উল্টো চিত্র দেখলাম। তাহলে পরে আপনাকে তো একটা কনসিস্টেন্সি আমরা আসলে বিরতির আগে খুব সংক্ষেপে আপনার কাছ থেকে যে জিনিসটা জানতে চাইছিলাম যে মন্তব্যগুলি করা হয়েছে সেগুলিকে আপনি অপ্রাসঙ্গিক মনে করেন কিনা, এবং পাকিস্তানের সঙ্গে যে তুলনাটি যে তুলনাটির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী আসলে অনেকগুলি কথা বললেন, নৈতিকতার প্রশ্ন তুললেন, সেটি আসলে আপনি কি মনে করেন? পাকিস্তানের সাথে তুলনাটা এইটাকে আমার খুব মানে যুক্তিসঙ্গত মনে হয়নি। কারণ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যে বাংলাদেশটা করেছি সেই বাংলাদেশটা ইজ ডিফারেন্ট ফ্রম পাকিস্তান। ওকে, সেই তুলনাটা আমার কাছে মনে হয় না। আর 799 পৃষ্ঠার রায়ের মধ্যে অনেকগুলো অপ্রাসঙ্গিক কথা আছে বলে যে না, কিন্তু সেইটার সাথে আমি একমত হব না। আর সেটার সাথে আমি একমত হব না কারণ আমি এই রায়টা হওয়ার পরে মানে অনেক আমি নিজে লিখেছি, কথা বলেছি, টকশোতে ছিলাম, একটা টকশোতে ছিলাম একটা দেশ টেলিভিশনের, ওখানে মঞ্জিল মোর্শেদ আমার সাথে ছিলেন। উনি পিটিশনকারী যে মানে ওনার সংগঠনের যে আপনার আসাদুজ্জামান, তো উনি আমাকে যেটা বললেন যে এই বিষয়গুলো এসছে যে আপনার যখন হিয়ারিংটা চলছিল তখন অ্যাটর্নি জেনারেল তরফ থেকে সামরিক শাসন, রাষ্ট্র, সমাজ, নির্বাচন কমিশন অনেক প্রসঙ্গ উত্থাপন করা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় আইনের ছাত্র হিসেবে মনে করি যে আপনি যখন দেখবেন যে আমার যে জুডিশিয়াল স্ট্রাকচার তার ভিতরে
ক্রিমিনাল কোড, সিভিল কোড, তার কিন্তু জুরিসডিকশন গুলো আপনি মনে করছেন যে এটি আসলে এর মধ্যে অনেকগুলি বিষয় অযৌক্তিক বিষয়? না 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 না, সেটা আমি মনে করব কেন? আমি সেটা মনে করছি না। এবং আপনার সুপ্রিম কোর্ট, ইট ইজ দ্য অ্যাপেক্স কোর্ট অফ দ্য কান্ট্রি, আপনি তার জুরিসডিকশনের উপর কোনো লিমিটেশনস তা আমি দেখি না। আমার মনে হয় যে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের কাছে আমরা একটু যেতে চাই। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আপনি যদি একটু বলেন যে পাকিস্তানের সঙ্গে তুলনা প্রসঙ্গে আপনি কি বলছেন? বেশ মওদুদ আহমেদ আজকে বলছিলেন আপনাদের সংবাদ সম্মেলনে যে এই তুলনাটি আসলে সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে আলোচনা, আপনার কাছে কি মনে হয়? দেখুন, আমি এর আগে আরেকটা কথা একটু বলে নেই। আমাদের একজন বন্ধু বলেছেন যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার অফিস থেকে চিঠি দেওয়া হয়েছে। এই চিঠিটার কপি আমরা অনেকেই দেখিনি, রাইট, কিন্তু কেউ কেউ জানি সেটা কখন। এবং আপনি দেখবেন প্রফেসর কার্জন একটু আগে বলেছেন যে রায়টা কিন্তু অনেক আগে হয়েছে, এটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়েছে 1 আগস্ট। মজার ব্যাপার হলো যখন ষোড়শ সংশোধনী বাতিল হয়ে গেল তখন কি হলো, অটোমেটিক্যালি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রিভাইভ করে গেল। আর রিভাইভ করার কারণেই কি হলো যে জাজ এক্স এন্ড সিটিং তাদের ব্যাপারে বাইরের কোনো সংস্থার আর কোনো তদন্ত বা কোনো কিছু করার কোনো এখতিয়ার থাকে না। সে কারণে ওই চিঠিটা জাজ এক্সও, হ্যাঁ সে জাস্টিস তো, জাজ এক্স জাজ, আমি বলছি যে মানে সাবেক জাজের বিরুদ্ধে তদন্ত করার এখতিয়ার থাকে না। দিস ইজ কনভেনশনাল, যেটা জুডিশিয়ারি করবে। এটা জুডিশিয়ারির, উনি যদি কোনো ফৌজদারি অপরাধ করেন, নেই সেটা করলে সেটা নরমাল ফৌজদারি আইনের আওতায় চলে যাবে সে। তো সেইটাই তো দুর্নীতি তো ফৌজদারি। এখন দুর্নীতিটা কি? আপনি বলছেন দুর্নীতি, এইখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আগে দেখে নিবে যে তাদের আওতাভুক্ত কিনা, এটা তাদের এখতিয়ারে আসে কিনা। বিচারপতি জয়নাল আবেদিনের ক্ষেত্রে কি তাই? আমার বক্তব্য হলো আপনি যেটা এখন তো কোনো আদালতের কিন্তু আপনি এটি বলছেন, কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু এটি বলেন না। আমি আমার কথা সুপ্রিম কোর্ট ওই চিঠিতে বলেছেন। আমার কথাটা একটু শেষ করে দিই। জি প্লিজ। আমার বক্তব্য হলো ওই চিঠিটার কপি আমি জানি আপনার কাছে নেই। আমি চিঠিটি দেখেছি। চিঠিটার ভাষাটা হলো, আমি যতটুকু সোফার আই হ্যাভ দ্য ইনফরমেশন, দ্য থিং ইজ দ্যাট যখন এই ষোড়শ সংশোধনী বাতিল হয়ে যায় তখন তাদের প্রিজাম্পশনটা, লিগ্যাল প্রিজাম্পশন হলো যে এই বিষয়টা শুড বি কামিং উইদিন দি পারভিউ অর লিমিট। আমি আমার কথা শেষ করে দিচ্ছি, প্লিজ আমার কথাটা একটু শুনে নেন। যে এটা সুপ্রিম কোর্টের আওতাভুক্ত কার্যক্রমেরই অংশ হতে পারে, সে কারণে দে হ্যাভ গিভেন দি লেটার। আমার কথা শুনে নেন। জি, আপনারা যেটা বলেছেন জয়নাল আবেদিন সম্পর্কে, জি, ইজ হি এ কনভিক্ট? তাহলে হাউ ইউ ক্যান ডিসাইড যে তিনি ফৌজদারি অপরাধ করেছে? একটা ফৌজদারি অভিযোগ তার বিরুদ্ধে আসতে পারে। আমার কথাটা একটু শেষ করে দিই। আজ আপনি কথাটা শেষ করেন, আমি আসলে অস্থির বোধ করছি। না আপনি অস্থির বোধ করলে জি আপনি কথা শেষ করেন, জি প্লিজ। তো বিষয়টা হলো কোনখানটায়? বিষয়টা হলো আমি বলতে চাচ্ছি যে আমাদের একটু এই বিষয়টা জেনে নেওয়া উচিত যে এই চিঠিটা কবে লিখেছে, কন্টেনশন অফ দি লেটারটা কি, এবং সে আদৌ, যেমন আমরা বলছি ওনার তদন্ত বন্ধ করতে বলছে, ওই চিঠিতে আদৌ কোনো এক্সপ্লেনেশন আছে কিনা বন্ধ বলেছেন। তো এখন এক্সপ্লেনেশনটাও আছে, আমি সেটি বলতে পারি আপনাকে। আপনি আমাকে যদি কথা বলার সুযোগ দেন আমি বলতে পারি। না, আমরা একটা বিরতি নিব। বিরতি আমার আগে একটু এই কথাটা আমার বলে শেষ করতে হবে। জি বল। আমি যে কথাটা বলছিলাম, আপনি বলছেন পাকিস্তান, যে পাকিস্তানের কথাটা চিফ জাস্টিস তার প্রিজাইডিং কোর্টে বসে বলাটা ঠিক কিনা। জি, আসলে ব্যাপারটা পাকিস্তানকে বলেনি, বলেছে যে পাকিস্তানের সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে, সেই রায়কে সে দেশের মানুষ কিভাবে এবং সরকার কিভাবে মেনে নিয়েছে। আমাদের কি সেই দিকেও নজর যায় না? বিষয়টা ছিল এইরকম। আমার আপেলের তুলনা হয় না। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আমরা আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আমরা যখন ফিরে আসবো, মাল্টিভিটামিন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। আপনি শেষ করতে চাইছিলেন। আপনি একটা প্রশ্ন করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী প্রধান বিচারপতির পদত্যাগ চেয়েছে। জি, যদি অবৈধ সংসদ দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হয় এবং রাষ্ট্রপতি তাকে নিয়োগ দেয়া, তাহলে তার পদত্যাগ করা উচিত। এই তো তার বিরুদ্ধে এইভাবেই তো কথাটা বলছে। যদি তাই হবে তাহলে সরকার, পার্লামেন্ট যে অবৈধ, এই কথা মেনে নিচ্ছেন এক, এবং তাদের দ্বারা নির্বাচিত রাষ্ট্রপতি অবৈধ, এটা সরকার মেনে নিচ্ছে। কিন্তু না, আমার মনে হয় যে আপনি আমার কথা শুনে আপনি বক্তব্য পরিষ্কার। কিন্তু তাহলে প্রধান বিচারপতি পদত্যাগের আগে তো সরকারের পদত্যাগ করতে হবে। উনি বলেছেন যে সংসদকে আপনি যে অপরিপক্ষ বলছেন, আপনি যে বলছেন যে 30 জন সংসদ সদস্য যেভাবে আপনি নিয়োগ দিয়েছেন সেটি ঠিক হয় না, সেটি বলার আগে আপনার আসলে পদত্যাগ করা উচিত। তাহলে উনি যদি ওইটাকে মেনে পদত্যাগ করে, তাহলে আমার কাছে যায় যে একই কথা যদি বেগম জিয়া বলতেন, তার বিরুদ্ধে আসলে কতগুলি কেস করা হতো। বা প্রথমত সুনির্দিষ্টভাবে রায়ে সংক্ষুব্ধ যে কোনো কেউ রায়ের ব্যাপারে সমালোচনা করার বিষয়টাতে আমাদের অবস্থান হচ্ছে
যেহেতু এটা একটি সাংবিধানিক বিষয় এবং এখানে রাজনীতির প্রশ্ন জড়িত হয়ে গিয়েছে, নানান প্রেক্ষাপটে যিনি রায় লিখেছেন তিনি রাজনীতিকে এখানে সংযুক্ত করেছেন এবং পরবর্তীতে রাজনৈতিক বিতর্কের জন্ম হয়েছে। সেই প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী পাশাপাশি আরেকটি সুনির্দিষ্ট একটি ঘটনা ঘটার পরে এজলাসে বসে একটি মন্তব্য করার পরে সেখানে বিষয়টি রাজনীতি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের কাছে আমি বিষয়গুলো আওয়ামী লীগ যা করছে আপনি দেখেন, একজন সেতু মন্ত্রী যিনি পদাধিকার বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বটে, তিনি প্রধান বিচারপতির সাথে দেখা করতে গেলেন কোন পোর্টফোলিও নিয়ে? একজন প্রচার ও প্রকাশনা সম্পাদক কি ধরনের রেসিস্ট রিমার্ক করছেন আপনি দেখেন। উপজাতীয় সংখ্যালঘু থেকে প্রথম প্রধান বিচারপতি হয়েছেন আপনি, এই ধরনের রিমার্কের মানে কি আসলে? না, এটা রেসিস্ট রিমার্ক নাকি আমি বলবো না, এটা কি ধরনের আমাদের সংবিধানে আমরা সবাই সমান, আপনি আমাকে বলুন। এটা বলা হয়েছে ওই কনটেক্সটে যে এই সরকারের সময়, আমি একটু বলি এই সরকারের সময় এটা করেছেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী তো বরং সেন্সিবল যে আপনি যতবার বাদ করবেন আমি ততবার করতে পারি। কথা বলেছেন কিন্তু চিফ জাস্টিসের নিয়োগ কথা বলেছেন আমরা এই সমস্ত জাস্টিসদের নিয়োগ দেই, তাহলে পরে কি আমরা সবাই কি মানে ওই যারা সরকারে থাকেন, যে যখন সরকারে থাকেন তাদের দয়ার উপরে করুণার উপরে আমরা সবাই নিয়োগ পেয়েছি? অবশ্যই না। আমি আমি অর্থমন্ত্রী ওইটাকে করছি না, বিষয়টি হচ্ছে যিনি মন্তব্য করেছেন তিনি কোন প্রেক্ষাপটে মন্তব্য করেছেন সেই বিষয়ে আমি এখানে ব্যাখ্যা দিতে পারবো না। আর আপনি মাননীয় আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি যে মাননীয় প্রধান বিচারপতির সাথে দেখা করতে গিয়েছেন সেই বিষয়ে আমি বলতে চাই। প্রথমত যখন মাননীয় প্রধান বিচারপতি যখন আদালতে থাকেন তখন কিন্তু আদালতে আমরা জানি বিএনপির অনেক নেতা কিন্তু আদালতে প্র্যাকটিস করছেন, তারা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পান, মাননীয় প্রধান বিচারপতির সাক্ষাৎ পান, সেখানে কিন্তু কোন প্রশ্ন ওঠে না। তো সরকারি দলের জেনারেল সেক্রেটারি হিসেবে তিনি যদি তার সাথে দেখা করতে যান, তিনি যে কোনো বিষয়ে দেখা করতে যেতে পারেন, তিনি কি তার মন্ত্রণালয়ের বিষয়ে কথা বলতে পারেন না? অবশ্যই বিচারপতির সঙ্গে কেন বলতে পারেন না? আমরা আমি জানি না বিষয়ে কি কথা বলতে পারবেন না? তাহলে কি তিনি একজন মন্ত্রী হিসেবে প্রধান বিচারপতির সাথে দেখা করতেই পারেন, কিন্তু কেন যাবে? তিনি কি প্রেক্ষাপটে গিয়েছেন, তিনি কি মন্তব্য করেছেন ভিতরে সেই বিষয়টা তো আর আরো কথা হতে পারে। কিন্তু যেই প্রশ্নটা আপনি আমাকে করেছেন বেগম খালেদা জিয়া যদি এই ধরনের কথা বলতো, বেগম খালেদা জিয়া কি বলেছেন? বেগম খালেদা জিয়া যখন ক্যান্টনমেন্টে তার বাড়ি হারালেন তখন পল্টনে সমাবেশ করে তারা কি আদালতের বিরুদ্ধে বক্তব্য দেননি? বেগম খালেদা জিয়া যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত মৃত্যুদণ্ড প্রাপ্ত এবং ফাঁসির আসামিকে দল থেকে বহিষ্কার করেন নয়, শুধু তাই নয় দলীয় ভাবে তাকে ডিফেন্ড করে গেছেন। সেটা কি আদালতের অবমাননা নয়? আমার মনে হয় আদালতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সময় তারা করেছে। শুধু তাই নয়, এই ষষ্ঠ আমাদের এই সংশোধনী এইখানে আমরা যখন মামলা রায় প্রকাশ পেল তারা রায় না পড়ে কিন্তু সেটা নিয়ে রাজনীতি শুরু করেছেন তারা, এবং ভিতরে দেখেননি যে তাদের যে স্রষ্টা এবং বিএনপির স্রষ্টা জেনারেল জিয়াউর রহমান, জেনারেল এরশাদকে এই রায় কিভাবে সমালোচনা করা হয়েছে, তারা সেটা না পড়ে সেটা নিয়ে তারা বলছেন জনগণের মনের কথা। আপনারা জনগণের মনের কথা, তারা সামরিক শাসন অবৈধ, সেটা তো অবশ্যই জনগণের মনের কথা। আমি একটু রাজিকুজ্জামান রতনের কাছে যেতে চাই যে বিএনপি রায় না করে সমালোচনা করছে, আওয়ামী লীগ রায় পড়ে কি এত প্রতিক্রিয়া জানাচ্ছে কিনা? পার্লামেন্ট সম্বন্ধে কিছু মন্তব্য করা হয়েছে সেভাবে প্রতিক্রিয়া জানানো। এখানে আমরা এক পক্ষের উল্লাস এবং আর এক পক্ষের উত্তেজনা দেখছি, দুটোই কিন্তু মানে একটা স্বার্থ বুদ্ধি তাড়িত, এটার মধ্যে কোনো যুক্তির জায়গাটা খুব দুর্বল। এবং দেখুন যে প্রধান বিচারপতি তো নিয়োগ দেওয়া হয়েছিল, তাই না? এখন তিনি এতদিন পরে এই রায়ের পরে তিনি মুক্তিযুদ্ধের সময় কি করেছেন সেই কথাগুলো আবার আসছে কেন? সেটি অবশ্য রায়ের আগে আসছে, একজন অসহত প্রধান অসহত বিচারক সেটি আগেই বলেছেন, কিন্তু এখন দায়িত্বশীল ব্যক্তিরা যখন এটা বলছেন তখন এটা কি দাঁড়ায়? কিংবা আরেকজন দায়িত্বশীল ব্যক্তি আওয়ামী লীগেরও নেতা এবং মন্ত্রী তিনি বললেন পাকিস্তান থাকলেও আমরা মাথা উঁচু করে থাকতে পারতাম, হ্যাঁ, কিন্তু এই সমস্ত সিস্টেম লোকরা কি হতো? তাহলে এগুলোর মধ্যে দিয়ে কি দাঁড়ায়? মানে আসলে যে ভাষা ব্যবহার করা তাহলে পাকিস্তান থাকলে আমরা কি মাথা উঁচু করে থাকতে পারতাম? এই কথা বলার মধ্যে দিয়ে তো আমাদের খুব বেশি উত্তেজনা প্রকাশ হলো না। তাহলে কোন কথাটা কে বলেছে এটা কি গুরুত্বপূর্ণ না কথাটা গুরুত্বপূর্ণ? এখন মনে হচ্ছে যে কে বলেছে সেটা গুরুত্বপূর্ণ। তিনি যদি ক্ষমতাসীন হন
তাহলে সেটা আমাদের খুব সহ্য করে যাব অথবা ভয়ের সঙ্গে মেনে নেব। আর যদি তিনি ক্ষমতা থেকে যত দূরে থাকবেন তার উপর নিপীড়নটা তত বেশি হবে। মানে আমাদের এখানে নিপীড়নটা চলবে ক্ষমতার সঙ্গে দূরত্বের সঙ্গে। যদি দূরত্ব বেশি হয় নিপীড়ন বেশি, দূরত্ব কম হলে নিপীড়ন কম। রাষ্ট্র কাকে আপন করছে এবং রাষ্ট্র কাকে পর করছে এ দিয়ে বুঝতে হবে এটা যুক্তিসঙ্গত কি যুক্তিসঙ্গত নয়। ফলে এইটা আমাদের জন্য খুবই একটা ডেঞ্জারাস একটা মানে পরিস্থিতি। সব সময় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। আজকে বাংলাদেশে আমি অধ্যাপক হাফিজুর রহমান কাঞ্চন আপনাকে জানতে চাইবো যে রাজনৈতিক কোনো ট্র্যাপ তৈরি হচ্ছে বলে আপনার মনে হচ্ছে কিনা, কারণ যখন প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যে এই জিনিসগুলি বলা হচ্ছে সেক্ষেত্রে তিনি এই কথা বলেছেন, আপনার কাছে কি মনে হয় কোনো রাজনৈতিক ফাঁদ তৈরি হচ্ছে কিনা? আমি তো আমার আগের কথায় সেটা একটু বলতে চেয়েছি, এখন একটা জায়গা একটু পরিষ্কার করে তারপর আপনার প্রশ্নের উত্তরে যাব। সেটা হচ্ছে যে আইনের একজন ছাত্র হিসেবে আপনার এই ষোড়শ সংশোধনী মামলার রায়টা যখন হয়েছে, আই ওয়াজ ভেরি গ্ল্যাড যে একটা রায় আমরা পেয়েছি, সেটা সম্পর্কে গঠনমূলক আলোচনা হবে। এবং এইখানে দেখেন আপনি এই জাজমেন্টের ভিতরে মেইন ইস্যুটা কি, মূল ইস্যুটা হচ্ছে আপনার আগে বিচারপতিদের বিরুদ্ধে যদি কোনো মানে অভিযোগ উঠত ইনক্যাপাসিটি অর মিসকন্ডাক্ট, ইনক্যাপাসিটি অর মিসকন্ডাক্ট, সেইটা তদন্ত করতেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এই ক্ষমতাটা নিয়ে গেল আপনার চলে গেল হচ্ছে সাংসদদের হাতে। সেই জিনিসটা হচ্ছে এটার মূল বিচার্য বিষয়, তাই না? ওই জাজমেন্টে কিন্তু এখানে আপনার 7 জন যে বিচারক তারা কিন্তু একমত, কিন্তু যেখানে বিতর্ক হচ্ছে সেটা হচ্ছে উনি যে অবজারভেশনস গুলো দিয়েছেন সেইটা নিয়ে, জাজমেন্ট নিয়ে কোনো বিতর্ক নেই। ঠিক আছে, এখন ওই অবজারভেশনের জায়গাটাতে আপনি বিচারপতি খায়রুল হক যেমনটা বলেছেন যে আপনি মূল ইস্যু, আমি যখন জাজমেন্টটা পড়ছি তখন আমি মূল ইস্যু থেকে উনি সরে যাচ্ছেন, সেটা একটা বিতর্ক হতে পারে যে আপনি যে মূল ইস্যুটা জাজমেন্টের ওখান থেকে কতটা সরেছেন, আপনি সেটা আপনার জুরিসডিকশনের মধ্যে আছে কিনা। এবং এই তর্কগুলো যদি হতো এবং সরকারি দলের তরফ থেকে যদি খুব মানে আপনার ল পয়েন্ট দিয়ে, কনস্টিটিউশনের দিয়ে, অন্যান্য রেফারেন্স দিয়ে এই বিতর্কগুলো করা হতো দায়িত্বশীলতার সাথে, তাহলে মনে হয় অনেক ভালো হতো। রাইট। এবং আমি বলেছি যে বিরোধী দলের তরফ থেকেও কিন্তু খুব দায়িত্বশীল আচরণ করা হয় নাই। এবং এখানে কিন্তু আপনি আপনার দেশে গণতন্ত্র কতটা চান, একটা প্রতিষ্ঠানকে কিভাবে গড়ে তুলতে চান, ইট ডিপেন্ডস অন দি মানে পলিটিক্যাল প্র্যাকটিস এন্ড কালচার। কারণ আপনি যেভাবে জুডিশিয়ারির একটা রায় যদি আপনার পক্ষে যায়, আপনি যেভাবে তাকে অ্যাপ্রিসিয়েট করেন, আর আপনার বিপক্ষে গেলে আপনি তাকে যেভাবে অপদস্থ করেন, এই মানসিকতায় আপনার জুডিশিয়ারি তো ইনস্টিটিউশন হবে না। এবং আমরা তো সেই 2006-07 সালেও দেখেছি যে তৎকালীন সরকার জুডিশিয়ারি চিফ জাস্টিসকে কিভাবে ব্যবহার করতে চায়, তাহলে পরে আপনার জুডিশিয়ারি প্রতিষ্ঠান কিভাবে হবে? অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আপনারা এর রায়ে অনেক খুশি, আপনারা দাবি করছেন যে প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করার জন্য প্রচন্ড চাপ সৃষ্টি করা হচ্ছে, আপনার এরকম মনে হচ্ছে কিনা? প্রচন্ড চাপ সৃষ্টিটা তো মনে হচ্ছে একটু গোপন, সরকার প্রকাশ্যেই বলছে তার পদত্যাগ করা। আমি আপনার এই কথার উত্তর দেওয়ার আগে আমি একটু পিছনে যাব। যেমন একটা কথা এসছে এখানে যে বিএনপি 13তম সংশোধনী হওয়ার পরে আদালতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, বক্তব্যটার মধ্যে কিছুটা শব্দের বাড়াবাড়ি হয়েছে। সেটা হলেই আসলে আদালতের বিরুদ্ধে বিএনপি করেন, এবং যে বক্তব্য দিয়েছিল জাজমেন্টের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক বক্তব্য। কি সেটা? যেমন সেটা লাঠি নিয়ে মিছিল করা হয় না, সুপ্রিম কোর্ট বন্ধ করে দিবে, বস্তি বসানো হয়নি। বিএনপির আচরণটা ছিল যুক্তিসঙ্গত। কি সেটা? যুক্তিসঙ্গত অর্থাৎ একটা বিক্ষুব্ধ হলে যেটা করা যায়, এবং আপনি দেখবেন জনসভা পল্টনের জনসভা ওইভাবে আদালতকে কখনো কিছু বলা হয় নাই, বলা হয়েছে। এবং আমি আপনাকে বলছি কখন বলা হয়েছে। এই খায়রুল হক সাহেব যখন রিটায়ারমেন্টে চলে গেলেন তখন তার বিরুদ্ধে বক্তব্য, রাজনৈতিক বক্তব্য দেওয়া হয়েছে রিটায়ারমেন্টে যাওয়ার পর। সে যতদিন পর্যন্ত জাজ হিসাবে চাকরি করেছে তার বিরুদ্ধে কোনোদিন কোনো বক্তব্য তাকে আটারলি প্রোনাউন্স করা হয়নি। আমি আপনাকে হলফ করে বলতে পারি আপনার এই হলফনামা ভুল, কারণ উনি জাজ থাকা সত্ত্বে বেগম খালেদা জিয়া জনসভায় বলেছেন বিচারপতি এবিএম খায়রুল হকের অধীনে তিনি কোনো নির্বাচনে যাবেন না। না না, আমি তারিখ বলে দেই, গাজীপুরের জনসভায় কথা শুনেন, উনি যদি কেয়ারটেকার, তখন পর্যন্ত ধারণাটা কি ছিল যে ওনার অর্ডারে ছিল 2টা কেয়ারটেকার গভর্নমেন্ট ইলেকশন। উনি কি বলছে, তার মানে কি যাবে না, মানে হলো যে উনি যখন রিটায়ার করবে ওনারই অর্ডার দেওয়া জাজমেন্টের পরে গিয়ে না উনি চেঞ্জ করে ফেললেন, কিন্তু অর্ডারে যখন উনি বললেন যে 2টা, আমার কথাটা শুনে নেন, ত্রয়োদশ সংশোধনীর রায় তিনি তখন দেন নাই, তার আগেই বেগম জিয়া বলেছেন বিচারপতি এবিএম খায়রুল হকের অধীনে কোনো নির্বাচনে তিনি যাবেন না। খায়রুল হকটা কে? খায়রুল হক তো তখন চিফ জাস্টিস কিভাবে ইলেকশন করবে? অর্থাৎ যখন তিনি কেয়ারটেকার হেড হবেন
হ্যাঁ, সে তো সেই অভিলাষ থেকে যদি তার পরের কথাগুলিও কি বলবো, তারপরে বেগম জিয়া কি বলেছেন? আমি আমার কথাটা একটু শেষ করে নিই। জি, প্লিজ। তারপর দেখেন তাইলে হলো কি, খায়রুল হক সাহেব কি করলেন? আজকে দেশের যে অস্থির পরিস্থিতি, এটা তার এই 13 সংশোধনীর মূল কারণ। কেন তিনি কি করছেন? কারণটা হলো এই যে 58 ধারাকে সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে উনি বাদ দিয়ে দিলেন। উনি অর্ডারে বললেন যে না, 2টা নির্বাচন কেয়ারটেকার ডিভিশনাল জাজমেন্ট। আমি বলছি কেয়ারটেকার হতে পারে। আজকে সরকার যে কাজটা আমি করছে, বলছি কেয়ারটেকারের অধীনে 2টা নির্বাচন হতে পারে। 16 মাস পর উনি রায় দিয়ে বললেন কেয়ারটেকার গভর্নমেন্ট না, আপনি 16 মাস পরে উনি যে রায় দিয়েছেন, সেই রায়ের মধ্যেও বলেছেন এইরূপ অসাধারণ পরিস্থিতি। যদি সংসদ মনে করে, ওই সংসদ মনে করে কথাটা ছিল না? অবশ্যই ছিল, অর্ডারে ছিল না। অর্ডারে ছিল না, অর্ডারে ছিল। আমি আপনাকে বলি, আপনারা শর্ট অর্ডারেও ছিল। আমি বলছি শর্ট অর্ডারে ছিল না। সংসদ শব্দটা পরে যোগ হওয়া হয়েছে, এটা ফরমাইশ হয়েছে পরে। তো আমি আপনাকে যে কথাটা বলছি, আপনি আমাকে ইন্টারফেয়ার করলে আমি হবে কি, আমি আমি বলি শর্ট অর্ডারে কি ছিল? অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, দি পার্লামেন্ট হাউএভার ইন দ্য মিন টাইম ইজ এট দি লিবার্টি টু ব্রিং নেসেসারি অ্যামেন্ডমেন্টস এক্সক্লুডিং দি জাজেস। সেটা পার্লামেন্টের কথাই ছিল শর্ট অর্ডারে। দিস ইজ দি শর্ট অর্ডার, দিস ইজ দি লঙ্গার ভার্সন। পার্লামেন্ট যদি মনে করে, আমি আপনার সাথে আসলে আপনি কথা শেষ করেন। আচ্ছা, আপনি আমাকে প্রশ্ন করেছিলেন কি? আমাকে প্রশ্ন করেছিলেন যে রাজনৈতিক ট্র্যাপ মনে হচ্ছে কিনা আপনারা যখন বিচারপতি, প্রধান বিচারপতির কাছে বিষয়গুলো নিয়ে যাচ্ছেন। আমরা যদি সরকারের দাবির কাছে প্রধান বিচারপতির পদত্যাগ করার কোনো আইন আমাদের দেশে নেই। ওকে। এবং নির্বাহী বিভাগ এই সাংবিধানিক আমাদের বিচার ব্যবস্থাকে ক্ষমতা দিয়েছে। নির্বাহী বিভাগ এই বিচার বিভাগের প্রয়োজনে তার কথা শুনে চলবে। ওকে, আপনি আমাদের হাতে আর একদম সময়, আমি একটু যে জনবাদের জন্য আপনাকে শুনতে হবে যে আপনি কি মনে করেন যে এই ক্ষেত্রে আসলে কিভাবে অবসান করতে পারে? আপনি যদি 30 সেকেন্ডে বলেন। আমি আসলে যদি একটু পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা থাকতো, যেমন ধরেন পর্যবেক্ষণে একটা কথা ছিল যে 70 অনুচ্ছেদ যদি বহাল থাকে এবং কোন ক্ষমতাসীন গভর্নমেন্ট যদি চায় কোন জাজের প্রতি যদি অসন্তুষ্ট হন, তাহলে তাকে কিভাবে সরাতে পারেন সেই কথাটা বলছিল। তো আমরা দেখলাম যেভাবে কথাবার্তাগুলো হচ্ছে, তাতে কি দাঁড়াচ্ছে যে 70 অনুচ্ছেদের পর সংসদে কিরকম হতে পারে, তার চেয়ে সমাজে কিরকম হচ্ছে। এমন এক উত্তেজনা তৈরি করা হচ্ছে যে তিনি যদি পদত্যাগ না করেন আন্দোলন করা হবে। তাহলে এগুলো তো আসলে আমাদের যে রাষ্ট্রের 3টা অঙ্গ, তার মধ্যে সম্পর্ক এবং মর্যাদা দুটোকেই ধ্বংস করছে। তাহলে আমরা মনে করি যে একটা গণতান্ত্রিক ব্যবস্থাও যদি প্রবর্তন করতে হয়, চালু রাখতে হয়, রাষ্ট্রের 3 অর্গানের মধ্যে একটা মর্যাদাপূর্ণ ভারসাম্যমূলক সম্পর্ক রাখা। আজকে যে ভারসাম্যহীন অবস্থা, এর জন্য আপনি এক্সিকিউটিভকে কতটা দায়ী মনে করেন? অ্যাডভোকেট মফিজুল হাসান চৌধুরী নফেল, ওনারা তো রায়ে কথা বলেছেন, এটি আসলে বাইরে কথা বলে অনেক বেশি এটি করা হলো কিনা, যে ভারসাম্যহীন অবস্থার কথা বলছেন? দেখুন, সাংবিধানিক এই 3টি প্রতিষ্ঠানের মধ্যে তো সবসময় প্রতিযোগিতা বিদ্যমান থাকবে। তবে বাংলাদেশ আওয়ামী লীগের সরকার বিগত 9 বছরে এমন কোনো কাজ করেনি যেখানে আমরা বলবো যে বিচার বিভাগের মর্যাদা ভুলুণ্ঠিত হয়েছে। ইনফ্যাক্ট আমরা বিচার বিভাগকে রাজনৈতিক বিতর্ক থেকে বের করে আনার জন্য যে বিচার বিভাগ কর্তৃক যে রায় দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত না হয়, আমরা সেটা মেনে নিয়ে এবং আরো সুনির্দিষ্ট বিচারিক অনেক অবজারভেশন আমরা মেনে নিয়ে আমরা কিন্তু আপনারা তাদের অবজারভেশনের জন্য ওয়েট করেন নাই। আমরা তার আগে আইন করে ফেলেছেন, বিচারিক অবজারভেশনে কি আছে না আছে তার জন্য আমরা যেহেতু প্রাথমিক যখন সেটা বলা হয়েছিল সেটা অনুসারে আমরা সেটা দিয়েছি, কিন্তু আমরা এমন কোন কার্যক্রম করি নাই। দেখুন, আমাদের যখন বিচারপতিরা যখন বেতন বৃদ্ধির কথা বললেন, পার্লামেন্টে অনেক বিতর্ক হয়েছে, কিন্তু নির্বাহী বিভাগ কিন্তু সেখানে বেতন বৃদ্ধি করেছে, কারণ নিজেদের বেতন নির্বাহী বিভাগ বৃদ্ধি করেছে। যাই হোক, আমাদের এমন কোন কাজ করেনি যেখানে কিন্তু তাদের মর্যাদা হানি হয়। কিন্তু আজকে যে ভাই